ছুটির দিনগুলো আলসেমিতেই যেন কেটে যায়। সারা সপ্তাহ হাড় ভাঙা খাটুনির পর রবিবারটাকে ঠান্ডা দইয়ের উপর গরম রসগোল্লার মতো লোভনীয় মনে হয়। এই সুস্বাদু লোভনীয় পদটির মতোই ছুটির দিনের প্রতিটা ক্ষণে এভাবেই শুয়ে বসে কাটাতেই আমার বেশ লাগে। মা দুবার এসে ডেকে গেছে স্নান করার জন্য, কিন্তু বিছানা ছেড়ে এখন উঠতেই যেন ইচ্ছে করছে না। অলসভাবে শুয়ে একটা ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিলাম। ঠিক তখন একটা ভীষণ চেনা গলার স্বর আমার কানে এলো। কি হে ভায়া, ঘরে আছো? আমি বুঝতে পারলাম যে কিশোরীর আগমন ঘটেছে। আমি এবার আলসেমি ছেড়ে সোজা বাথরুমে গেলাম। মিনিট 10 পরে স্নান সেরে বেরিয়ে এসে দেখি কিশোরী আমার বিছানায় আধশোয়া হয়ে বিছানার ওপর ছড়িয়ে থাকা ম্যাগাজিনগুলোকে ঘাঁটছে। আমাকে বাথরুম থেকে বেরোতে দেখে একগাল হেসে বলে, কি ভায়া, কি খবর? খবর আর কি, এই চলছে জীবন। শুধু চললে হবে, দৌড়াতে হবে তো। আমাদের কথাবার্তার মাঝেই মা 2 কাপ চা দিয়ে আমার দিকে জ্বলন্ত দৃষ্টি হেনে বেরিয়ে যায়। চায়ের কাপটা হাতে নিয়ে কিশোরী ফিচেল হাসি দিয়ে বলে, মাসিমার সাথে কি সকাল থেকেই ঝামেলা চলছে? আমি কিছু না বলে হেসে চায়ের কাপ তুলে নিলাম। আরে না না ভাইয়া, আজকে আমাদের বাড়িতে দুপুরে তোমার খাওয়া দাওয়া আগে থেকেই বলে রাখলাম, কিন্তু না বলবে না। দুপুর 12টার সময় খাবার। করেছেন কি মাসিমা? এত কিছু আয়োজন করে নিলেন এর মধ্যে? বেগুনি দিয়ে মাছের তেল ভাজা, মোচার ঘন্ট, আলু কুমড়ো বড়ি ভাজা, পটল দিয়ে কাতলা মাছের ঝোল। আহা, আর কি চাই? এই খাওয়ার পরে তো লোক ডেকে তুলতে হবে আমাকে। খাওয়া দাওয়া শেষে খানিকক্ষণ বিশ্রাম করে আমি আর কিশোরী বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য হলো উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা। চলো ভাইয়া, একটু ঠাকুর মশাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি। কি ব্যাপার কিশোরী, এখন দেখি তুমি ঘন ঘন ঠাকুর মশাইয়ের বাড়িতে যেতে চাও, কি ব্যাপার বলো তো? আরে তেমন কিছু না, রোববারের অল্প বিকেল, সাথে এই ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়া, তার উপর আকাশের এই এক কোনা এক ঝাঁক মেঘ, সবকিছুর সাথে ঠাকুরমশাইয়ের গল্প। গল্প নয় ভায়া কিশোরী, ওগুলো অভিজ্ঞতা। ওগুলো সারা জীবন ধরে উপার্জন করা ঠাকুরমশাইয়ের একান্ত অভিজ্ঞতার ঝুলি। সেই ঝুলিটাই আমাদের সামনে তিনি উপুর করে ধরেন। আরে হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই তো বলতে চেয়েছিলাম। তা যাবে নাকি? হ্যাঁ, যাওয়াই যায়। আমারও তো অনেকদিন যাওয়া হয়নি, চলো তবে। এই দেখো, ট্রামটাও চলে এসছে, চলো উঠে পড়ি। ট্রাম থেকে নেমে একটা হাত রিক্সা করে যখন আমি এবং কিশোরী মটলেন 13 গলিটায় নামলাম, তখন গোটা আকাশটাই কালো মেঘে ঢেকে গেছে। মাঝে মাঝেই গুমগুম আওয়াজ করে মেঘরা গর্জিয়ে বর্ষানোর আভাস প্রতিভাসিত করছে। মটলেনে নেমে ভাড়া মিটিয়েই কিশোরী বলে, চলো ভাইয়া, চটপট জিনিসগুলো কিনে নি, আকাশের কোনো ভরসা নেই, যখন তখন ঝরে পড়তে পারে। আমিও তাই 2 ঠোঙা তেলে ভাজা এবং 2 প্যাকেট পাসিং শো কিনে নিয়ে রওনা দিলাম আজকের প্রিয় মানুষ ঠাকুর মশাইয়ের বাড়ির দিকে। আমরা যখন ঠাকুর মশাইয়ের বাড়ির গেটের কাছে পৌঁছলাম, ততক্ষণে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে। চারিমা, ঠাকুর মশাই, দরজাটা খুলুন। খানিক পরে চারি সদর দরজা খুলে একমুখী হাসি নিয়ে বলে, আরে কাকা বাবুরা যে, আসুন ভেতরে আসুন, কতদিন পরে যে এলেন আপনারা, আসুন। আমরা বাড়ির ভেতরে ঢুকতেই বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। আমি হাতে ধরা ঠোঙা দুটোকে চারির হাতে ধরিয়ে দিয়ে বললাম, চারিমা। জানি জানি, একটু কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মাখা। আচ্ছা, আপনারা ভেতরে যান, আমি এক্ষুনি নিয়ে আসছি। ঘরের ভেতরে ঢুকতেই ঠাকুরমশাই সহাস্যে আমাদের অভিবাদন করে বললেন, আরে মানিক জোরজে, এসো এসো, এবার তো বেশ অনেকদিন পর এলে। তা তোমরা বিয়ে টিয়ে করেছো নাকি? হ্যাঁ। কিশোরী কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ঠাকুরমশাইয়ের কথা শুনে বিষম খেতে হলো।
এ কি কিশোরী, বিয়ের কথা শুনেই দেখছি বিষম খাচ্ছ। এই নাও জল খাও। ঘড়ি থেকে খানিকটা জল খেয়ে কিশোরী একটা মোড়া টেনে বসল। আমিও একটা চেয়ার টেনে বসে পড়লাম। ঠাকুরমশাই, আপনি হঠাৎ বিয়ের কথা কেন বললেন? এমনিতেই মনে হলো, এবার তো বহুদিন পর এলে, তাছাড়া তোমরা তো দুজনে উপার্জনক্ষম, বিয়ের বয়সটাও হয়েছে, তাই বললাম আর কি। না না, বিয়ে টিয়ে নিয়ে কিছু ভাবিনি এখনো ঠাকুরমশাই। আপনার ঝুলিতে কি এই বিয়ে নিয়ে কোনো গল্প মানে অভিজ্ঞতা আছে নাকি? চারিমা এসে 3 বাটি মুড়ি মাখা, একটা প্লেটে তেলে ভাজা আর 3 কাপ চা রেখে গেল। কথা বলতে বলতে কখন যে মুড়ির বাটি ফাঁকা হয়ে গিয়েছিল তা বুঝতেই পারিনি। হঠাৎ আমার কিছু মনে পড়ায় চমকে উঠে বললাম, এই দেখুন, একেবারেই ভুলে গিয়েছিলাম। কথাটা বলেই আমি পাসিং শোয়ের প্যাকেটটা ঠাকুরমশাইয়ের হাতে দিয়ে বললাম, বৃষ্টির ছাঁট থেকে বাঁচানোর জন্য এটার পেছনের পকেটে রেখে দিয়েছিলাম। তোমরা দুজনেই যে আমার ভালো লাগার বিষয়ে এত খুঁটিনাটি খেয়াল রাখো, সেটা দেখেই আমার ভীষণ ভালো লাগে। আজকালকার ব্যস্ত সময়ে তোমরা দুজন যেই বৃদ্ধ মানুষটাকে মনে রাখো, সময় বার করে দেখতে আসো, গল্প গুজব করো, কিছুটা সময়ও কাটিয়ে যাও, এগুলোই বোধহয় আমার শেষ বয়সের প্রাপ্তি। আমি আর কিশোরী বুঝতে পারলাম পরিবেশ ভারী হয়ে আসছে। না না, কি যে বলেন ঠাকুরমশাই, আমাদেরও তো আপনার মতো একজন মানুষের সান্নিধ্য পেয়ে ভালো লাগে। আমাদের খাওয়া শেষ হয়ে গিয়েছিল। চারিমা খালি বাটি, চায়ের কাপ উঠিয়ে নিয়ে গেল। জানেন তো ঠাকুরমশাই, বিভূতি ভাইয়ার বিয়ে দেওয়ার জন্য মাসিমা এবার উঠে পড়ে লেগেছে। কথাটা শুনে তারানাথ ঠাকুরের মুখের বিমর্ষ ভাবটা কেটে গেল। বাহ, তাই নাকি? তবে দেখো বিভূতি, বিয়ে থার ব্যাপার, যাকেই করবে বা যেখানেই করবে বুঝে শুনে করো। আমি কিন্তু একটা গল্প গন্ধ পাচ্ছি। আমার মনে হয় বিয়ে নিয়ে কোনো একটা ঘটনা আপনার অতীতে ঘটেছে। তাহলে আজ একটা বিয়ে নিয়েই গল্পটা হোক নাকি? আমি সঙ্গে সঙ্গেই কনুই দিয়ে কিশোরীকে খোঁচা দিতেই, মানে অভিজ্ঞতা আর কি। বিয়ে নিয়েও নিশ্চয়ই আপনার অনেক অভিজ্ঞতা হয়েছে, তেমন কিছুই শোনান না। বৃষ্টির এই বিকেলটা একদম জমে যাবে তাহলে। ঠাকুরমশাই পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে দেশলাইয়ের সংযোগে ফস করে জ্বালিয়ে একটা গভীর টান দিয়ে বলেন, আমি জানি কিশোরী, আমার সারা জীবন ধরে অর্জন করা অভিজ্ঞতাগুলো তোমরা নিছকই গল্প কথা বলেই মনে করো। তবে কি জানো তো, তোমাদের কাছে এই মনোরঞ্জন গল্প, আমার কাছে সেটাই কিন্তু চাক্ষুষ দর্শন, আমার কাছে সেটাই কিন্তু রক্ত মাংসের অভিজ্ঞতা। হয়ে গেল, আজ বোধহয় সন্ধ্যার 8টাটাই মাঠে মারা যাবে। কিশোরীর দিকে একটা নিরাশ দৃষ্টিতে তাকিয়ে তাড়াতাড়ি পরিস্থিতি সামাল দিতে বলে উঠলাম, না না ঠাকুরমশাই, কিশোরী আসলে সেটা বলতেই চাইনি। আপনি তো জানেনই যে আমরা দুজন আপনার অভিজ্ঞতা শোনার জন্যই তো অধীর আগ্রহে অপেক্ষায় থাকি। হ্যাঁ ঠাকুরমশাই, বিভূতি ভাইয়া তো ঠিকই বলছে, শোনান না কিছু। আমাদের কথা শুনে ঠাকুরমশাইয়ের মনটাও বোধ হয় একটু নরম হলো। তিনি পাসিং শোয়ের প্যাকেট থেকে আরেকটা সিগারেট টেনে বার করে মুখে নিয়ে বললেন, এটা যখনকার ঘটনা বলছি, তখন আমার বয়স এমন কিছু নয়। প্রায় 3 বছর বাড়ি ফিরেছিলাম। 3 বছর পর বাড়ির সকলের আমাকে দেখে সে কি ভীষণ আনন্দ। আমার মা তো আমাকে জড়িয়ে ধরে আনন্দে কেঁদেই ফেললেন। সত্যি বলতে কি জানো, মায়ের চোখে জল দেখে আমার মনটাও ভিজে গিয়েছিল। আমার জীবনে মায়ের অবদান যে অনেকখানি, তাই মায়ের চোখে জল দেখে আমার চোখের জলটাও আটকাতে পারলাম না। দুপুরে খেতে বসে দেখি মা আর বোন মিলে
কত পদ রান্না করেছে। সোনামুগ ডাল, ভাত, ঝিঙে ভর্তা, পটলের পুর ভাজা, বিউলির ডাল, মুড়ি ঘন্ট, ছোট মাছের পাতুরি, কাতলা মাছের ডাঁটা আলু দিয়ে ঝোল আর কচুর শাক। শেষ পাতে ছিল ঘরে পাতা রাজভোগ। বুঝলে, এ খেয়ে তো আমি আর উঠতেই পারছি না। আসলে তখন তো আমার জোয়ান বয়স, সারা শরীরে টকবক টকবক করে রক্ত চলাচল করছে। নিয়মিত শরীর চর্চা করতাম, তাই খিদেটাও ছিল বেশ। কিন্তু সেদিনের খাওয়াটা আমার বেশ মনে আছে। তারপর মায়ের হাতের রান্না, আহা! মাকে সে কথা বলতেই তিনি হাসি মুখে বললেন যে আমি তো বাড়িতেই থাকি না, তাই একটু যে যত্ন করে খাওয়াবে সেই সুযোগটাই নাকি তার নেই। খাওয়া সেরে আমি বিছানায় গিয়ে একটু কড়াগুড়ি খাচ্ছি। হঠাৎ বোন এসে জানায় একজন ভদ্রলোক নাকি আমার সাথে দেখা করতে এসেছেন। বাইরে এসে দেখি একজন বছর ৩৫-এর কাছাকাছি ভদ্রলোক বড্ড চিন্তিত মুখে বাড়ির উঠোনের একদিক থেকে অন্যদিকে পায়চারি করে যাচ্ছেন। আমি এগিয়ে গিয়ে ভদ্রলোককে বললাম, নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার গলার আওয়াজ শুনে ভদ্রলোক কেমন যেন চমকে উঠলেন। তারপর আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। ভদ্রলোক একটা কথাও বলতে পারছিলেন না। এক অসম্ভব দুশ্চিন্তা নাকি আতঙ্কের ছাপ, ঠিক বলতে পারবো না, তার চোখে মুখের মধ্যে ছিল। চোখ ছিল তার ছল ছলে। আমার ব্যাপারটা বিশেষ সুবিধার মনে হলো না। আমি ভদ্রলোককে আপ্যায়ন করে আমার ঘরে নিয়ে গেলাম। ঘরে গিয়েও তিনি কেমন যেন একটা করতে লাগলেন, যেন বারবার তার ভয়ানক কিছুর কথা মনে পড়ছে, এবং সেটা ভেবে তিনি আচমকা কেঁপে কেঁপে উঠছিল। আমি ঘটি থেকে তাকে জল খেতে দিলাম। খানিকটা জল খেলেন। জলটা খাওয়ার পর ভদ্রলোক খানিকটা স্বাভাবিক দেখালো। নিন, এবার আমাকে সবটা খুলে বলুন। আপনার নাম কি? কোত্থেকে আসছেন আপনি? আমার নাম বিনয়কান্তি পাল। আমার বাড়ি ওই বাঁশমুড়াতে আমার পৈতৃক ভিটে। চাষবাস করে যা আয় হয় তাতে আমার একা মানুষের ঠিক চলে যায়। বাঁশমুড়াতে আপনি একা থাকেন? হ্যাঁ, একাই বলতে পারেন। বাবা যখন মারা গেলেন তখন ওই বয়স অনেক কম। সংসারের দায়িত্ব এসে পড়লো আমার কাঁধে। বিয়ে থা করিনি, সব চলছিল ঠিকঠাকই, কিন্তু এরই মধ্যে না বছরখানেক আগে আমার মা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। সেই থেকে সব একাই। আচ্ছা, বেশ। এরপর বলুন। হ্যাঁ, আপনি কি কোনো কিছু দেখে ভীষণ ভয় পেয়েছেন? ভয় ভয় কিন্তু কিন্তু সেটা কি ঠিক, সেটা কি মানে সেটা কি ঠিক ভয় বলা যায়? মানে নাকি নাকি কোনো দুঃস্বপ্ন? আসলে বিষয়টা যে এখনো আমার কাছে একদম মানে একদম স্পষ্ট নয়। বিনয়কান্তি বাবুর কণ্ঠে কেমন যেন একটা অনিশ্চয়তা ছিল, যেন কোনো গভীর দ্বন্দ্বে আছেন তিনি। খেয়েছেন কিছু? তিনি নীরবে মাথা নাড়িয়ে না বললেন। আমি তাকে সামান্য কিছু খেতে দিলাম। বুঝলে কিশোরী, মানুষ যখন এরকম মানসিক চাপে থাকে তাকে তখন আগে শান্ত ও স্থির করতে হয়। খাবার খেয়ে বিনয়বাবু কিছুটা স্বাভাবিক হলো। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বলতে শুরু করলেন। আমার নাম, বাসস্থান এবং জীবিকার বিষয় তো আগেই বলেছি। এবার আমি আপনাদের কাছে ছুটে আসার কারণটা বলি। আমার মায়ের একটাই বোন। আমার মাসির বিয়ে হয়েছে নিঝুমগড়ের এক ব্যবসায়ীর বাড়িতে। মাসি আমাকে বেশ স্নেহ করতেন,
কিন্তু কয়েকদিন আগে মাসির কাছে থেকে একটা চিঠি পাই যে ওই মাসির ছেলে সুমিতের বিয়ে ঠিক হয়েছে। তাই আমি যেন চিঠি পাওয়া মাত্রই মাসির বাড়ি চলে যাই। আমি লিখলাম যে মায়ের শরীরের এই অবস্থা, তাই এই মুহূর্তে আমার কোথাও যাওয়া সম্ভব নয়। পরদিনই মাসি নিঝুমগড় থেকে লোক পাঠিয়ে দিলেন। আমার আর মায়ের জন্য দুটো পালকি পাঠালেন। পালকিতে করে যখন নিঝুমগড় পৌঁছলাম তখন মাসির বাড়ির ব্যবস্থাপনা দেখে আমার চোখ একবারে ছানা পড়া হয়ে গেল। আসলে বাড়ির দায়িত্ব বা সামলাতে সামলাতে আমার বিশেষ কোথাও যাওয়া হয় না। তারপর বাবার মৃত্যু, মায়ের অসুস্থতা, আমাকে দেখে মাসি যার পরনাই আনন্দিত হলেন। ছোট থেকেই মাসি আমাকে খোকন বলে ডাকতেন, স্নেহের ডাক, আমারও শুনতে ভালোই লাগতো। আমাকে জড়িয়ে ধরে কেঁদেই ফেললেন তিনি, বললেন, হ্যাঁ রে খোকন, এত বছরে মাসির কথা বুঝে একবারও মনে পড়েনি? আবার একমাত্র মাসতুতো ভাইয়ের বিয়েতেও আসবি না বলে দিলি। হ্যাঁ, মাসির মুখে বহু বছর পর আবার খোকন ডাকটা শুনে আমার চোখটাও ছলছলিয়ে উঠেছিল। বললাম, মাসি, আরে ভাইয়ের বিয়েতে আসবো না? এমন তো হতেই পারে না। কিন্তু তুমি তো সবটাই জানতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একবার যখন এসে পড়েছিস তখন আর চিন্তা নেই। এখানে বদ্যিমশাই আছেন, তাদের কাছে দিদিকে নিয়ে যাব। দেখিস, তাদের চিকিৎসায় দিদি আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে। মাসির কথা শুনে আমিও খানিকটা নিশ্চিন্ত হলাম। আসলে মায়ের শরীরটা নিয়ে আমিও বেশ চিন্তিতই ছিলাম। আমাদের জন্য যে ঘর নির্দিষ্ট করা ছিল, মাকে সেখানে শুইয়ে দিয়ে আমি বিয়ের কাজে হাত লাগালাম। মিশো এবং মাস্তুতো ভাইয়ের সাথে দেখা হলো, যথাসময়ে বিয়েও হয়ে গেল। এর মধ্যে একজন বদ্যিমশাই এসে মাকে দেখে গেছেন এবং বললেন যে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। মনের ওপর থেকে একটা চাপ সরে গেল। মাসিদের শ্বশুর বাড়ির দিকে ওই বধূবরণের অদ্ভুত নিয়ম ছিল। নিয়মটা হলো, ওই বাড়ির সামনে কিছু কাটা ছড়িয়ে রাখা হয়। নববধূ যখন শ্বশুর বাড়িতে ঢুকবে তখন এই কাটা সরিয়ে ঢুকবে। তাদের বিশ্বাস যে এতে বাড়ির অমঙ্গল দূর হয়, বাড়ির সকলের জীবন কণ্টক মুক্ত হয়। বিয়ের পর ভাই যখন নববধূ মানে ওই মৌমিকে নিয়ে এলো, তখন বাড়ির নিয়ম অনুযায়ী মৌমি একটা ঝাড়ু নিয়ে বাড়ির সামনে ছড়িয়ে রাখা কাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বাড়িতে ঢুকলো। কিন্তু তখনই লাগলো বিপত্তি। কাটা পরিষ্কারের সময় কি করে যেন মৌমির পায়েই কাটা ফুটে গেল। রক্তপাত হলো একটু। যাই হোক, কাটা পা থেকে বার করে একটা পট্টি মতন বেঁধে মৌমিকে নিয়ে যাওয়া হলো রান্নাঘরে। সাধারণত রান্নাঘরে নববধূকে নিয়ে যাওয়া হয় ভাতের হাঁড়ি বা দুধের কড়াই দেখিয়ে কিছু ওই বলতে বলার জন্য। কিন্তু মাসির বাড়িতে ওরকম নিয়ম ছিল না, বরং নববধূকে রান্নাঘরে গিয়ে হলুদ বাটতে দেওয়া হলো। এবার মৌমি যখন হলুদ বাটতে শুরু করলো, তখন ওই শুকনো হলুদের ভেতর থেকে বেরিয়ে এলো রক্ত। মৌমি সেসব দেখে ভয় ওখানেই অজ্ঞান হয়ে গেল। একটা বিয়ের বাড়ির অনুষ্ঠান, তার মধ্যে এরকম দুখানা অমঙ্গল। বাড়িতে একটা চাপা ভয়ের পরিবেশ তখন। সেদিন ছিল কাল রাত্রি। মাসির বড় ভাসুরের মেয়ে নয়না মৌমির সাথে সে রাতে ঘুমিয়েছিল। সারাদিন ধকলের পর বাড়ির লোকজনও ভীষণ ক্লান্ত, তারাও শুয়ে পড়েছিল। আমিও মায়ের ঘরে চলে এলাম। মাসির বাড়ির অবস্থা যে বেশ ভালো ছিল তা তো আগেই জানিয়েছি। বিয়ের জন্য বেশ ভালো রকমই আয়োজন ছিল। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, সবাই ঘুমিয়ে পড়তেই এতক্ষণ ধরে গম গম করা বাড়ি যেন সত্যি সত্যি একটা নিঝুম পুরীর মতন হয়ে গেল। নতুন জায়গায় আমার ঘুম আসছিল না। রাত বাড়তে থাকলো। হঠাৎ শেষ রাতের দিকে কারোর যেন একটা চিৎকার শুনতে পেলাম আমি। তবে চিৎকারটা না খুব যে একটা জোরে ছিল তাও নয়। মনে হলো ঘুমের ঘরে বোধহয় ভুল শুনলাম, সেটাও ঠিক বুঝতে পারলাম না। কিন্তু পরদিন বাড়িতে হুলস্থুল কাণ্ড। মৌমি আর নয়না এই দুইজনকেও কোথাও
খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা বাড়ি তোলপাড় করে খোঁজা হলো। সেদিন বাড়িতে বউ ভাত, কি যে একটা অবস্থা ছিল। মাসি তো কেঁদেই আকুল হয়ে পড়েছিলেন। মাসিদের বাড়ির পেছন দিকে আরও একটা ফাঁকা জায়গা ছিল, ভাঙাচোরা। কেউ বিশেষ যেত না ওদিকে। সেখানে দুপুরের দিকে মৌমিকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল, কিন্তু নয়নাকে কোথাও আর পাওয়া গেল না। দিন পড়ে আসছিল। কোনো মতে ভাত কাপড় আর বউ ভাতে অনুষ্ঠানটা সারা হলো। ঠিক এমন সময় শোর উঠল যে কারোর একটা মৃতদেহ ভেসে উঠেছে ওই ওই বাড়ির পুকুরে। আলো ফেলে যখন সেই দেহ তোলা হয় তখন জানা যায় যে এই মৃতদেহটা ছিল নয়নার। কোনো এক হিংস্র পশু যেমন করে নিজের শিকারকে খায়, একদম 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 ঠিক 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 তেমন করে নয়নার মৃতদেহটাকে খুবলে খুবলে খাওয়া হয়েছে। এমন এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে ঠাকুরমশাই আমাদের যেন বোধ বুদ্ধি সব লোপ পেয়ে গেল। ঠাকুরমশাই, আতঙ্কের এমন ত্রাস আমি এই এই ইহজীবনে কখনো দেখিনি ঠাকুরমশাই, কখনো দেখিনি। নয়নার ঘটনাটা সামলানোর আগেই আমাদের ওপর আরও একটা ঝড় এসে একবারে ঝাপটে পড়ল। আমার মা, ঠাকুরমশাই, এইসব ঝক্কি ঝামেলার মধ্যে আমরা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। তাই মায়ের কাছে যে লোকটিকে রাখা ছিল সেও ওই 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 এই ঝামেলার মধ্যে বাইরে চলে আসে। হঠাৎ কি মনে হতে আমি মায়ের কাছে গেলাম। মায়ের ঘরের দিকে এগিয়ে আসার সময় আমার কানে কেমন একটা গোঙানির আওয়াজ ঠেকলো। মনে অশনির ডাক অনুভব করলাম। তাড়াতাড়ি পা চালিয়ে মায়ের ঘরে ঢুকি, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেল। মায়ের শরীর থেকে রক্ত নদী বয়ে যাচ্ছে, আর মা ধুকছে। সারা বিছানা ঘর রক্তে একবারে ভেসে যাচ্ছে। মায়ের মৃত্যুটাও নয়নার মতনই হয়েছিল। এতটা বলে বিনয়কান্তি ফুপিয়ে কেঁদে উঠলেন। খানিক পরে নিজেকে সামলে নিয়ে বললেন, ঠাকুরমশাই, আমি জানি না নিঝুমগড়ে এসব কি হচ্ছে। আপনার নাম আমি মাসির কাছেই শুনেছি। আপনি কোনো এক সময় নিঝুমগড়ের জমিদার বাড়িতে এসেছিলেন। তাদের কোনো একটা সমস্যার সমাধানে আপনি সাহায্য করেছিলেন। ঠাকুরমশাই, আমি আমার মাকে হারিয়েছি। নয়না মারা গেছে। আরও কোনো বড় বিপদ হওয়ার আগে আপনি চলুন, আপনি আমাদের সাহায্য করুন ঠাকুরমশাই। নিঝুমগড়ের জমিদার বটসের সমাদদারে বাস্তু সংক্রান্ত একটা সমস্যা হয়েছিল, তাই সেবার গিয়েছিলাম। আচ্ছা, আপনি তো বললেন আপনার মেশো ব্যবসা করেন। কিসের ব্যবসা করেন তিনি? আমার মেশো সদানন্দ তালুকদার মাছের ব্যবসা করেন। তাছাড়া তিনি বাড়িতে বানানো ঘি কৌটোয় ভরে শহরে বিক্রি করেন। তার জন্য অবশ্য লোকজনও আছে। আপনি চলুন না ঠাকুরমশাই, আমার বিশ্বাস আপনি একটিবারও বাড়িতে পা রাখলেই একবারে সব ঠিক হয়ে যাবে। আমি রাজি হয়ে গেলাম। মায়ের থেকে বিদায় নিয়ে বিনয়কান্তি বাবুর সাথে নিঝুমগড়ের দিকে বেরিয়ে পড়লাম। বিনয়কান্তি পালকিতে করে এসেছিল আমাকে নিঝুমগড়ে নিয়ে যাবেন বলে। আমি অনেক জায়গায় ঘুরে বেড়ালো কখনো পালকিতে করে যজমনের বাড়ি যায়নি। সত্যি বলতে কি, আমার একটু অস্বস্তি হচ্ছিল, কিন্তু অস্বস্তিটা আসলে কি ছিল সেটা বুঝতে পারছিলাম না। বেশ কিছুক্ষণ পর আমার নিঝুমগড়ের দিকে পৌঁছালাম। বিনয়কান্তির মাসির বাড়িতে গিয়ে পৌঁছে ভেতরে ঢুকতে যাব, ঠিক তখনই একটা উৎকট পচা দুর্গন্ধ আমার নাকে এসে ঝাপটা দেয়। আমাকে নাকে কাপড় চাপা দিতেই বাধ্য করে সেটা। বিনয়কান্তি বললেন,
কি হলো ঠাকুরমশাই, হঠাৎ নাকে কাপড় চাপা দিলেন? একটা পচা দুর্গন্ধ পাচ্ছ না? কই না তো, তেমন তো কিছু পাচ্ছি না। আমি বুঝলাম যে এরা মায়ার জালে আটকে আছে। আমি কোনো গৃহস্থ বাড়িতে গেলে সবার আগে তাদের ঠাকুর ঘরে যাই। এবারও তার অন্যথা হলো না। ঠাকুর ঘরে গিয়ে আমি ভীষণ চমকে উঠলাম। ঠাকুর ঘরের আশেপাশে একটা কালো ছায়া, এবং ঠাকুর ঘরের ভেতরে যে মঙ্গল দ্বীপটা চলছে, সেই আগুনের হলদে শিখার ভেতরটা কালো শিখার আকার নিয়ে আছে। আমি বুঝতে পারলাম যে বাড়ির উপর একটা অপদৃষ্টি পড়েছে, কিন্তু সেই দৃষ্টিটা কার? আমি যখন আমার ভাবনার মধ্যে ডুব দিয়ে আছি, ঠিক তখনই পেছন দিক থেকে একটা হিমশীতল বাতাসের ঝাপটা আমার শরীরে এসে লাগলো। আশ্চর্যের কথা হলো, এবারও বিনয়কান্তি কিছুই অনুভব করলেন না। পেছন ফিরে তাকাতেই আমার মনে হলো কেউ যেন এক্ষুনি ওখান থেকে সরে গেল। বিনয়কান্তি সকলের সাথে পরিচয় করিয়ে আমাকে একটা ঘরে নিয়ে এসে বললেন, এই ঘরে আপনার থাকার ব্যবস্থা করা হয়েছে। বিনয়কান্তি ফিরে যাচ্ছিল, কিন্তু হঠাৎ পেছনে ফিরে অবসন্ন স্বরে বলল, ঠাকুরমশাই, বাড়ির অবস্থা তো বুঝতেই পারছেন, আপনাকে তো সেভাবে কিছু যত্ন করতে পারলাম না। আচ্ছা, আপনি কি সপাক খাবেন নাকি? ওসব নিয়ে আপনি একেবারেই ভাববেন না, আমি সপাকই। আমি সব কিছুই খাবো। আমার জন্য খাবারের জোগাড় আমি নিজেই করে নেব, আপনারা একেবারেই ব্যস্ত হবেন না। বিনয়কান্তি চলে গেল। আমি সবটা প্রথম থেকে ভাবতে বসলাম। বাড়িতে একটা অকল্যাণ হয়েছে বুঝতে পারছিলাম, কিন্তু প্রশ্ন হলো কেন? বুঝতে পারলাম এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাকে ধ্যানে বসতে হবে। কিন্তু এখন তো চারপাশে অনেক আওয়াজ, এখন তো সেসব হবে না। হঠাৎ দরজায় প্রচন্ড ধাক্কার আওয়াজ হলো, একবার, দুবার, তিনবার। আমি দরজা খুলে দেখি বাইরে কেউ নেই, কিন্তু কেউ ঘরের দরজার চৌকাঠের বাইরে জন্তু নাড়ি ভুড়ি ছড়িয়ে ছিটিয়ে গেছে। আমি এদিক ওদিক তাকাতেই একটা ভয়ঙ্কর নারী কণ্ঠ শুনতে পেলাম, যে চিৎকার করে বলছে, চলে যা, চলে যা এখান থেকে। তুই যদি এখানে থাকিস তাহলে তুইও করবি, চলে যা। আমি গাত্রবন্ধন করে ঘর থেকে বাইরে এসে বললাম, আমি এদের সাহায্যার্থে এখানে এসেছি। এদের সাহায্য করার আগে আমি কোথাও যাব না। তোর যা করার তাই করে নে, যা। আমার চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে এলো। তারপর আমার ঘরের বাইরে ওই জানোয়ারের নাড়ি ভুড়ি দেখে তারা প্রচন্ড আতঙ্কিত হয়ে যায়। বাড়িতে কান্নাকাটির পরিবেশ। বিনয়কান্তি লোক ডাকিয়ে আমার ঘরের সামনেটা পরিষ্কার করিয়ে নেন। সবার মুখেই ভয়ঙ্কর আতঙ্কের ছাপ। নববধূ তো ওসব দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেল। সবাইকে শান্ত করে নিজের নিজের ঘরে যেতে বললাম আমি, আর এও বললাম যে কেউ আজ রাতে নিজের ঘর থেকে যেন না বেরোয়। সবাই ঘরে ঢুকে দরজা বন্ধ করলে আমি সকলের অলক্ষ্যে একটা করে মন্ত্রপুত ঘট চৌকাঠের সামনে রেখে দিলাম। রাত একটু বাড়তেই আমি শুদ্ধ হয়ে ধ্যানে বসলাম, কিন্তু বারবার মনোসংযোগ করা সত্ত্বেও সেই রাতে যেন কিছুতেই দিব্য যোগে বসতে পারছিলাম না। কি যেন একটা আমাকে বারবার ধ্যান থেকে টেনে নিয়ে চলে আসছিল। রাত তখন অনেক। হঠাৎ একটা ভয়ঙ্কর পৈশাচিক আর্তনাদ আমার কানে এলো। তাড়াতাড়ি ধ্যান ছেড়ে উঠে পুনরায় গাত্রবন্ধন করে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। ঘর থেকে বেরোতেই দেখি বাকিরা দরজা খুলে বেরোনোর চেষ্টা করছে। আমি ইশারায় তাদের প্রত্যেককে ঘরের ভেতরে থাকতে নির্দেশ দিলাম। পৈশাচিক আর্তনাদটা এখন গর্জনে পরিণত হয়ে গিয়েছিল। দরজা খোল, কি ভেবেছিস এভাবে আমাকে আটকে রাখলে
ওদের বাঁচাতে পারবি? খুলে দে, শিগগির খুলে দে। একটা ভয়ঙ্কর খ্যাসখ্যাসে বিভৎস ভয়ঙ্কর কণ্ঠে সারা বাড়ি যেন কেঁপে উঠল। আমি জানতাম যে ঘরটা থেকে ওই আওয়াজ আসছিল, সে ঘরে বিনয়কান্তি থাকছিল। তার মায়ের মৃত্যুর পরেও সে ঘর পাল্টায়নি। আমি তখন গলায় রুদ্রাক্ষের মালাটা হাতে নিয়ে বলতে শুরু করলাম, ওম হিং ক্রিং চামুণ্ডেশ্বরী নমঃ, ওম হিং ক্রিং সঞ্চালনাং হীনাং নমঃ, ওম হিং ক্রিং চামুণ্ডেশ্বরী নমঃ। চৌকাঠ থেকে মন্ত্রপুত ঘরটা সরিয়ে দরজায় হাত রাখতে ভেতর থেকে বদ্ধ দরজা খুলে গেল। ভেতরে ঢুকে দেখি বিনয়কান্তি অদ্ভুতভাবে দেওয়ালে ঝুলে আছে, ঠিক যেমন টিকটিকি। আমার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে ক্রমাগত চাপা গর্জন করছে। ঘরের দেওয়াল জুড়ে রক্ত দিয়ে আঁকিবুকি করা হয়েছে। বিনয়কান্তির দিকে ভালো করে লক্ষ্য করে বুঝতে পারলাম যে তার সারা শরীর রক্তারক্তি হয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে যেন কোনো অমানবিক শক্তি তাকে জোর করে ধরে গোটা ঘরের দেওয়ালে ঘষিয়েছে। ঠিক যেমন করে স্লেটের উপর চক খসানো হয় ঠিক তেমন। বিনয়কান্তির পরনের জামা কাপড়ও ছিন্ন ভিন্ন হয়ে আছে। তার শরীর থেকে চুইয়ে পড়া রক্ত দেওয়ালে বেয়ে নিচে নেমে আসছে। আমি মনে মনে শ্রী শান্তির মন্ত্র আওড়াতে বিনয়কান্তি অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। আমি সঙ্গে সঙ্গে বাড়ির লোকেদের চিৎকার করে ডাকলাম। বিনয়কান্তির মাসি, তার আদরের বোনপো এই রকম দুর্দশা দেখে কান্নায় ভেঙে পড়ে। আমি তাকে বলি শীঘ্রই যেন বিনয়কান্তির চিকিৎসার ব্যবস্থা করা হয়, নইলে তার প্রাণ শঙ্কা রয়েছে। আমার কথা শুনে বিনয়কান্তি বাবুর মেশো সদানন্দ বাবু তাতে তাড়াতাড়ি করে পাশের গ্রামের বড় চিকিৎসালয়ে তাকে পাঠায়। সেই রাতটা বাকিরা আতঙ্কেই কাটায়। আমার মনের ভেতর যে কি অস্বস্তি চলছে তা বলে বোঝাতে পারবো না। শুধু মনে হচ্ছিল যে যেটা দেখা যাচ্ছে সেটা সত্যি নয়। তবে সত্যিটা কি? চিন্তা করতে করতে ভোরের দিকে চোখটা লেগে এলো। স্বপ্নে এলেন মধু সুন্দরী দেবী। দেবীকে দেখেই আমি কাতর স্বরে বলে উঠলাম, দেবী, আপনি কোথায় ছিলেন? আপনাকে কত ডাকলাম, কিন্তু কিছুতেই যেন আপনার সঙ্গে সংযোগ করতে পারলাম না। যদি আমার সাথে সংযোগ করতি, তাহলে এই যে এত বড় বিপদটা হয়ে গেল সেটাকে আটকাতি কি করে? তাই তো আমি তোকে বারবার ধ্যান থেকে টেনে আনছিলাম। দেবী, বড় অসুবিধায় পড়লাম। বেশ বুঝতে পারছি যে এই পরিবারটা একটা ভীষণ অশুভ ছায়ার কবলে পড়েছে, কিন্তু কেন কেন এই পরিবারে, যেখানে একটা অত্যন্ত শুভ অনুষ্ঠান সমস্ত নিয়ম মেনে সম্পূর্ণ হচ্ছে, সেখানে এমন একটা অশুভ ছায়া পড়ল, দুটো মৃত্যু ঘটল? তারানাথ, এই পৃথিবী কিন্তু বিনা কারণে চলে না। এই পৃথিবী ঘোরার সময়ও একটা নিয়ম মেনে ঘোরে। একটা নিয়ম মেনে উত্তর থেকে দক্ষিণে ঘোরে, কখনো দক্ষিণ থেকে উত্তরে ঘোরে না। কারণ এই ঘোরার পেছনেও একটা কারণ থাকে। ঠিক যেমন এবার বাড়িতে গিয়ে হঠাৎ এই লোকটা তোকে এখানে ডেকে আনলো, তারও যেমন একটা কারণ আছে, ঠিক তেমনই এই বাড়িতে ঘটা সমস্ত অঘটনের পেছনেও একটা কারণ আছে। তুই সকালে গৃহকর্তাকে, অনামিকাকে এই কথাটা জিজ্ঞাসা করবি, দেখবি তোর কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে। আমার ঘুম ভেঙে গেল। দেবী স্বপ্নে দেখা দিয়ে কি বলে গেলেন সেটা নিয়েই যখন ভাবছি, ঠিক তখনই বাইরে কারোর যেন আওয়াজ পেলাম। আমি দরজা খুলে বেরোতেই দেখি একজন লোক বাড়ির বাইরে থেকে উকি ঝুঁকি মারছে। আমি এগোতেই লোকটা ছুটে পালিয়ে গেল। আমি ফিরে এসে প্রাতকর্মাদি শেষ করে বেরিয়ে দেখি বিনয়কান্তি বাবুর মেশো সদানন্দ শোকতপ্ত হয়ে দাঁড়িয়ে আছেন। বিনয়টাও চলে গেল ঠাকুর মশাই। আমি এই খবরটা তার মাসিকে কি করে বলি বলুন তো? উনি তো গতকাল থেকেই বারে বারে মুচ্ছ যাচ্ছেন।
এখন যদি এই খবরটা শোনেন তবে। সবই নিয়তি। এই বিনয়কান্তি বাবুই তো আপনাকে আপনাদের এখানে নিয়ে এসেছিলেন, আজ তিনি। তবে আমি কিন্তু আপনার স্ত্রীকে বিনয়ের যে মৃত্যু হবে সেটা জানিয়ে রেখেছিলাম। হয়তো সেই কারণেই তিনি বারবার মুছে যাচ্ছেন। আচ্ছা সদানন্দবাবু, আপনি অনামিকা বলে কাউকে চিনতেন? অনামিকার নামটা শুনেই সদানন্দবাবুর মুখটা একটু চুপসে গেল। তিনি ভয়ার্ত কণ্ঠে বললেন, আপনি অনামিকাকে কি করে চিনলেন? তাকে তো এই বাড়িতে কেউ চেনে না। কিছু ক্ষমতা আমি আমার ঐশ্বরী থেকে পেয়েছি সদানন্দবাবু। আপনি যদি আমার এই প্রশ্নটার উত্তরটা না দেন তাহলে কিন্তু আমার পক্ষে আপনাদের কোনো রকম সাহায্য করা সম্ভব হবে না, আর এই মৃত্যু মিছিল বন্ধ হবে না। কথাগুলো আমি বলে সেখান থেকে চলে আসি। আমি জানতাম সদানন্দ আমার পেছনে আসবেন। ভেতরে আসুন, বলুন। এরপর সদানন্দবাবু শুরু করলেন এক অজানা ইতিহাসের কথা। যা জানতেন তিনি ও তার প্রয়াত বাবা জগনন্দ তালুকদার। জগনন্দের ব্যবসায়ী বুদ্ধি খুব ভালো ছিল। সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে জগনন্দ অল্প দিনেই হয়ে ওঠে এক বড় একজন ব্যবসায়ী। জগনন্দ বিয়ে করলেন ধুমধাম করে। বিয়ের ঠিক 1 বছরের মাথায় জন্ম হয় সদানন্দের বড় ভাই দিব্যনন্দের। তারও বছর কয়েকের পর জন্ম হয় সদানন্দের। সদানন্দের জন্মের সময় তার মায়ের রক্তাল্পতা রোগ ধরা পড়ল এবং তিনি মারা গেলেন অকালে। সদানন্দের মা যখন মারা যায় তখন 13 বছর বয়সে সদ্য কিশোর তিনি। জগন্নন্দের একটি দোষ ছিল, টাকা আদায়ের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত রুক্ষ। তার প্রাপ্য টাকা আদায়ের জন্য জগনন্দ যে কোনো পর্যায়ে নামতে পারতেন। একদিন সদানন্দ পাঠশালা থেকে এসে দেখে তার বাবা জগনন্দের পাশে তারই বয়সী একটি মেয়ে রাঙাবধূ সাজে বসে আছে। সদানন্দ অবাক হয়ে সে কথা বাবাকে জিজ্ঞেস করতেই তিনি বলেন যে এই মেয়েটির নাম অনামিকা, যে এখন জগনন্দের বিয়ে করা বউ, অর্থাৎ সদানন্দের নতুন মা। সদানন্দ আরো অবাক হয়ে এই বিয়ে করার কারণ জিজ্ঞেস করলে জগনানন্দ জানায় যে অনামিকার বাবা জগনন্দের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, কিন্তু সময় সেই টাকা জগনন্দকে ফেরত না দিতে পারার কারণে সেই মেয়েটিকে বিয়ে করে নেয়। সুশ্রী সুন্দরী অনামিকাকে দেখে জগনন্দের পছন্দ হয়, তাই ধার করা টাকা মাপ করে অনামিকাকে নিয়ে এখানে চলে আসে। সদানন্দ সবটাই শোনে, কিন্তু এ বিষয়ে তার ভালো লাগে না। অনামিকার সাথে সদানন্দের খুব একটা কথা বলতো না, এড়িয়েই যেত। প্রায় দিনই রাতে জগনানন্দের ঘর থেকে অনামিকার আর্ত চিৎকার ভেসে আসত। সদানন্দ তখন কান চেপে নিজের ঘরে শুয়ে থাকত। পরদিন দেখা যেত অনামিকা খুঁড়িয়ে হাঁটছে। ধীরে ধীরে সময় গড়ায়। সদানন্দর দাদা দিব্যনন্দ অনামিকার সাথে সখ্যতা করার বেশ চেষ্টা করত। দিব্যনন্দ সদানন্দর থেকে বছর 10 বড় ছিল, তাই অনামিকা দিব্যনন্দকে সহজেই গ্রহণ করে নিয়েছিল। এক সময় অনামিকা দিব্যনন্দের সাথে ঘনিষ্ঠ হয়। তাদের ঘনিষ্ঠতা দিন দিন আরো দৃঢ় হয়। কখনো কখনো সদানন্দ তাদের দুজনকে বেশ অপ্রস্তুত করা অবস্থায় দেখতে পেতেন, কিন্তু দাদার উপর কথা বলার সাহস তার কখনোই হয়নি। এদিকে জগনন্দের বয়স বাড়তে থাকে। তাদের এই ঘনিষ্ঠতার কথা জগনানন্দ জানতেন না। যখন জানলেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অনামিকা ততদিনে গর্ভবতী, তবে তার গর্ভে জগনানন্দের নয় দিব্যনন্দের সন্তান ছিল। ব্যাপারটা জগনন্দের মাথায় আগুন ধরিয়ে দিয়েছিল। দিব্যনন্দ তাতে আরো ঘি ঢালল, কারণ অনামিকা তখন তাকে এবং তার অজন্মা সন্তানকে গ্রহণ করার জন্য দিব্যানন্দকে চাপ দিচ্ছিল। একদিন সদানন্দ জানতে পারলেন যে অনামিকা কাউকে কিছু না জানিয়ে কোথায় যেন চলে গেছেন। সদানন্দের এই বিষয়ে সন্দেহ হলেও মুখে তিনি কিছুই বললেন না।
এরপর দিব্যানন্দে 7 তাড়াতাড়ি বিয়ে দিলেন জগনন্দ। এতগুলো বছর কেটে গেল, অথচ আজ পর্যন্ত তিনি অনামিকার কোনো খোঁজ পেলেন না। মেয়েটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। এটা একটা গৃহস্থের পরিবার। এইসব কথা যেন আপনার এবং আমার মধ্যেই থাকে ঠাকুর মশাই। আমি আজ রাতে হোমে বসবো। আপনাকে কিছু দ্রব্যের তালিকা দেব, সেগুলো আপনি আনিয়ে রাখবেন। সদানন্দ চলে যেতেই আমি মনে মনে দেবীকে স্মরণ করে বললাম, দেবী, এই ভিটের মাটিতে তোমারই সত্তাকে এতটা অবমাননা করা হয়েছে, সেই পরিবারকে তুমি তোমার স্মরণে নেবে? একটা দীর্ঘশ্বাস ফেলে আমি রাতের হোমের জন্য প্রস্তুতি নিতে শুরু করলাম। সেদিন শুদ্ধাচার মেনে সপাক করে সামান্য কিছু খেলাম। সঠিক সময় হলে গৃহস্থের সামনে একটু উঠোনের মধ্যে খানিকটা জায়গা পরিষ্কার করে সেখানে হোমকুণ্ড স্থাপন করলাম। সদানন্দ বাবু সব দ্রব্য এনে দিয়েছিলেন। নিজের গাত্র বন্ধন করে সেই দ্রব্যগুলো হোমকুণ্ডের একপাশে সাজিয়ে রেখে আমি প্রথমে শ্রী গণেশ স্তোত্র পাঠ করলাম। তারপর সূর্য মন্ত্র জপ করতে করতে হোমের আগুনে এক এক করে আকসাদ, ঘি, সিঁদুর, চন্দন এবং বিভিন্ন ফলাদি করে আহুতি দিতে লাগলাম। আমি সদানন্দ বাবু এবং তার ছেলেদেরকে গাত্রবন্ধন করে আগেই আমার ঠিক পেছনে বসিয়ে রেখেছিলাম। হোমকুণ্ডের আগুন তখন জ্বলল উজ্জ্বল শিখা নিয়ে। হোমকুণ্ড থেকে যে আলো গোলাটা বেরিয়ে গেল সেটা খানিকক্ষণের মধ্যেই ফিরে এলো, কিন্তু সেই আলো গোলকের ভেতরে বন্দি বিনয়কান্তির স্নেহশীলা মাসি। তবে এখন তাকে আর স্নেহশীলা লাগছে না। এখন তাকে দেখে মনে হচ্ছে উন্মত্ত কোনো প্রেতিনী। ঠাকুর মশাই, এ কি? এ তো আমার স্ত্রী, তিনি তো অসুস্থ, তাকে কেন? না সদানন্দ বাবু, এই সামনে যাকে দেখছেন সে আপনার স্ত্রী নন। এ হলো গিয়ে প্রেতিনী অনামিকা। আপনার স্ত্রীর এই বিয়ের অনুষ্ঠান শুরুর ঠিক আগেই মারা গিয়েছেন। তারপর থেকে এই প্রেতিনী আপনার স্ত্রীর রূপ ধরে এই বাড়িতেই আছে এবং একের পর এক হত্যাকাণ্ড করিয়ে চলেছে। বিনয়কান্তি সম্ভবত ব্যাপারটা আন্দাজ করতে পেরেছিল। আমাকে এখানে ডেকে এনেছিল তিনি, কিন্তু আমাকে এখানে ডাকার ফলে তার হলো ভয়ঙ্কর মৃত্যু। আমার কথা শেষ হতে না হতেই আলোক গোলকের ভেতরে ছটফট করতে করতে গর্জন করতে থাকা সদানন্দের মাসির অবয়বটাও প্রসূতি অনামিকার অবয়বে পরিণত হয়ে গেল। সে গোলকের ভেতর থেকে হিংস্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। গোলকটি ধীরে ধীরে প্রজ্বলিত হোমের কুণ্ডের ভেতরে ঢুকে গেল। আমাদের কানে এলো প্রেতিনীর শেষ পৈশাচিক চিৎকার। পরদিন বিদায় নেওয়ার সময় সদানন্দ এলেন আমার কাছে, বললেন, আপনি আমাদের পরিবারকে রক্ষা করেছেন, তার জন্য আপনাকে যত ধন্যবাদ দেব ততই কম হবে। কিন্তু আপনি কি করে বুঝলেন যে আমার প্রয়াতা স্ত্রীর বেশি অনামিকা? অনেকগুলো লক্ষণ ছিল। প্রথমত, আপনার স্ত্রীর গাত্র উজ্জ্বলতা ছিল না। তিনি যেখানে থাকতেন তার আশেপাশে একটা অদ্ভুত পুঁতি দুর্গন্ধ থাকত, যেটা অবশ্য আপনারা টের পাননি। তাছাড়া তার খাবারের স্থানে না থাকা, বিয়ের মঙ্গল কাজে না থাকা, সর্বোপরি তার দৃষ্টি যেন সবসময় স্থির, ঠিক যেন কোনো মরা মাছ। আপনার বাবা এবং আপনার বড় ভাই মিলে প্রসূতি অনামিকাকে হত্যা করে বাড়ির পিছনের জমিতে মাটি খুঁড়ে পুঁতে দিয়েছিল। কালক্রমে সেখানে বেড়ে উঠেছিল কাঁটা গাছ। আপনাদের পরিবারের নিয়ম অনুযায়ী যখন নববধূ সেই কাঁটা গাছ পরিষ্কার করে বাড়ির দিকে এগোচ্ছিল, তখন অসাবধানবশত তার পায়ে কাঁটা ফুটে যায় এবং তার শরীর থেকে 1 ফোঁটা রক্ত গিয়ে মেশে সেই কাঁটা গাছে। অনামিকা প্রেতিনী তখনই জাগ্রত হয়, কিন্তু সে আপনাদের পরিবারের সকলকে ক্ষতি করলেও নববধূ মৌমিকে কিছু করেনি। হয়তো মৌমিকে দেখে তার নিজের কথা মনে পড়েছিল। সদানন্দবাবু, অতীতের অন্যায় যতই চেপে রাখা হোক না কেন, মাটি ফুঁড়ে বেরোবেই সেটা, ছড়িয়ে পড়বে পরিবারের উপর এবং ঘন কালো অভিশাপ নেমে আসবে। ঠাকুরমশাই এতটা বলে চুপ করলেন। বাইরে বৃষ্টি নেমে গেছে। হঠাৎ কোত্থেকে যেন একটা বড় কোলা ব্যাঙ ডেকে উঠল।
আমি ওই অদ্ভুত ডাকটা শুনে বেশ চমকে উঠলাম। রাত বেশ হয়ে গিয়েছিল। এরপর আরও দেরি হলে মা চিন্তা করবেন, তাই ঠাকুর মশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি আর কিশোরী বেরিয়ে এলাম। শেষ ট্রামটা তখনও ছাড়েনি। আমি আর কিশোরী ট্রামে উঠে বসলাম। কিশোরী আমার কাছে ঘেঁষে বলে, ভায়া, ঠাকুর মশাই থেকে এই গল্প শোনার পর আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি আর বিয়ে করব। এই একা আছি, বেশ আছি। উফ, কি সাংঘাতিক গল্প! আহা কিশোরী, ওগুলো গল্প নয়, অভিজ্ঞতা। হ্যাঁ হ্যাঁ, ওই হলো। শুনছিলে লেখিকা তনিমা সাহার কলমে তারানাথ তান্ত্রিক ও নিঝুম গড়ের প্রীতিনী। গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলাম আমি, দীপেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল সৌরভ, সোনিয়া, অভি, পূজা, পার্থ সারথী, খুশি, প্রিয়নাথ এবং বর্ণালী। গল্পের পোস্টার ডিজাইনে ছিল আকাশ পিক্সেলের থেকে। শব্দ সংযোজনে ছিল সুদেশনা, আবহতে ছিল অভ্র। কেমন লাগলো আপনাদের আজকের এই তারানাথ ফ্যান ফিকশনটি জানাবেন কিন্তু আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর এটা হয়তো খুব সম্ভবত আমাদের সর্বশেষ তারানাথ। এর পরে আমরা গ্রাম বাংলার ভূতের বেশ ভয়ঙ্কর গল্প নিয়ে কাজ করতে চলেছি। আশা রাখি আপনাদের সাহায্য এবং আপনাদের ভালোবাসা পাবো। আপনারা পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবাসবেন এবং আরও বড় করে তুলবেন আমাদের পরিবারকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো গল্পে।